লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে আবারও স্বাগত। তিনি একজন মহান শিল্পী। তিনি কখনো অপু, কখনো বা অমল। তিন ভুবনের পারে তিনি আমাদের সঙ্গে অভিযান করেছেন, আমাদের এগিয়ে নিয়ে গেছেন। ঘরে এবং বাইরে তার সঙ্গে আমরা সাত পাকে বাধা পড়েছি। আমরা হতে চেয়েছি তার অ্যাসিস্ট্যান্ট তোপসে। তিনি একজন মহান শিল্পী। তিনি মঞ্চে এবং পর্দায় অনেক স্বপ্ন পূরণ ঘটিয়েছেন আমাদের। বাংলা সংস্কৃতির ধারক বাহক, আমাদের অভিভাবক। আজকে তাকে সঙ্গে করে আসছেন তার কন্যা পৌলমী। সঙ্গে নিয়ে আসছেন তার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়, মা দীপা চট্টোপাধ্যায়কে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি। যখন থেকে শুনেছি আপনারা আসবেন, পৌলমী আসবেন, দীপাবতী আসবেন, আমি নিজে খুব রোমাঞ্চে আছি। একটু আগে আমার বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম যে উনি থাকলে এমন সহজে কথা বলতে পারি, সরস্বতী যেন শব্দ জুগিয়ে দেন। আজকে সেই প্রার্থনাই করছিলাম। তার কারণ হচ্ছে যে ভালো মানুষ, এমন মানুষ সামনে থাকলে কি হয়, মানে তখন ভয় করে না, তখন মনে হয় চারপাশটা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, তখন আর কোনো ভয় নেই। দেবশঙ্কর, তুমি জানো তো, যখন আমায় পৌলমী বলেছিল যেখানে আসতে হবে, আমি প্রথমে তো শুনে বলেছিলাম আমি আসবো না। তারপর বললো না, এটা করছে দেবশঙ্কর। আমরা তাহলে তো ভেবে দেখতে হয় আসবো কিনা। আমার সৌভাগ্য। সবাই জানে, বিশেষ করে আমার বাড়ির লোকেরা, যে গুণী মানুষের সম্বন্ধে আমার একটা স্বভাবতই মনের ভেতরে সফট কর্নার থাকে। আর তোমাকে এতদিন ধরে দেখছি, তোমার কাজের আমি ভক্ত, সুতরাং আমার ভালো লাগলো যে তোমার কাছে এলাম। না না, সেটা এইরকম ভাবে আপনি বলছেন, মানে এই সময় লাল হয়ে যেতে হয়, তো তেমন আপনার মতো গৌরবর্ণ নই যে লাল হয়ে যাব। যতই চারিপাশে সুন্দর মানুষ সব আছেন, কিন্তু আমি খুব ভীত। না, আমি আসলে সব শক্ত শক্ত প্রশ্ন করবে। দীপা বৌদিকে সুন্দর দেখাচ্ছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সবাই সেটা স্বীকার করবেন। আপনি সৌন্দর্যের কথা বললেন, আপনার কাছ থেকে কথাটা আসছে সেই জন্যে, কারণ আমরা সবাই বাড়িতে, আমার ছেলে এরা তো সবাই আপনার খুব অ্যাডমায়ারার। আমাদের এই মঞ্চটা বা এই জায়গাটাকে আমরা বলি হ্যাপি প্যারেন্টস ডে বটে, কিন্তু এটা একটা বাবা মার জন্য স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণের বা উদযাপনের একটা মঞ্চ, যেখানে বসে আমরা গল্প করতে করতে আসলে একটা ছোট্ট খেলা খেলবো। খেলাটা উপলক্ষ, বাকিটা আর একবার তোমার বাবা মার সঙ্গে তোমার সম্পর্ক, ভাব, ভালোবাসা, ঝগড়াঝাঁটি, বেদনা, কান্না, এই সমস্তগুলো তোমার কাছ থেকে জানতে জানতে, বুঝতে বুঝতে আসলে আমরা আমাদের বাবা মাকে চিনে নেব। আমাদের চারটি ইচ্ছে পূরণ আমরা এখানে ঘটাবার চেষ্টা করি। 1, 2, 3, 4, চারটি পর্ব। প্রথম পর্বে তোমাকে 3টি প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। আচ্ছা। দ্বিতীয় পর্বে দ্বিতীয় ইচ্ছের জন্য, তোমার যেটা তুমি পূরণ করতে চাও, সেটার জন্য তোমাকে 3টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই চলবে। এবার তৃতীয় যে ইচ্ছেটি তুমি করবে বাবা মার জন্য, সেটার জন্য তোমাকে 3টে প্রশ্ন করা হবে, কিন্তু এক্ষেত্রে 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। চতুর্থ পর্বে গিয়ে আমরা আবার 3টে প্রশ্ন করবো এবং 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে, এবং তুমি সাহায্য পাবে মা বা বাবার কাছ থেকে 2বার। এই খেলাটা শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে বাবা শব্দটা বললেই একটা অভিজ্ঞতা, একটা অনুরণন ভেতরে হয়, একটা কিছু মনে করিয়ে দেয়। তোমার বাবা সম্পর্কে বললেই তোমার কি বলতে ইচ্ছা হয়? বাবা শব্দটা বললেই তুমি যেটা বললে ঠিক তাই মনে হয়, একটা অভিজ্ঞতা, একটা অনুরণন। কিন্তু তার সঙ্গেও আমি দেখেছি আমার বাবা, আমার আর আমার দাদার, এবং পরবর্তীকালে আমার ছেলে মেয়েরও আমার বাবা খুব বন্ধু। আগে মনে হয় বন্ধু, এবং তারপর মনে হয় আমার অসম্ভব একজন ভয়ঙ্কর প্রিয় অভিনেতার সঙ্গে আমি কাজ করছি, আমি তার সহকর্মী, একটা খুব সৌভাগ্য বলে মনে হয়। একটা জায়গায় কতটা বন্ধু, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তখন আমি বোধহয় 16 বা 17 বছর বয়স হবে। তো আমার একটি
তখন বয়ফ্রেন্ড জুটেছিল। বাহ, ওটাই তো জোটার বয়স। এবং তখন মা তো না, মোটেও না, ছেলেটা ভালো নেশা অনেক হয়েছিল। তো বাপি তখন আমাকে বলল যে তুমি এটা কি করছো, ভেবে দেখো, তুমি এর সঙ্গে, এই ছেলেটির সঙ্গে মিশছো। তখন আমি বাপিকে বলেছিলাম, বাপি আমি যদি ছেলেটির সঙ্গে না মিশি, আমি তাহলে কি করে বুঝবো সে ভালো না খারাপ? ওটাই। আমার মেয়ে যখন অত সুন্দর একটা সত্যি কথা বললো এবং একটা জোরালো কি বলবো যুক্তি বলেই আমার সেটা মনে হলো, বললো বাপি তুমি যদি আমাকে মিশতে না দাও তাহলে আমি তো কোনোদিনই জানতে পারবো না সে কেমন বা আমার ছেলেরা কেমন, আমাকে কে কেমন ভালো না মন্দ এটা বুঝতে হলেও আমাকে মানুষের সঙ্গে মিশতে হবে। আমি সঙ্গে সঙ্গে আমার মনের সব ভয় কেটে গেল। আমি যে যে এমন ভালো কথা বলতে পারে তাকে আমি বিশ্বাস করতে পারি। তোমার প্রথম ইচ্ছেটা আমাদের এই খেলার জন্য জানতে হবে, তো সেই প্রথম ইচ্ছেটা যদি একটু জানো। প্রথম ইচ্ছেটা হলো যে আমার বাবা, উনি যদিও এটা মা ওরা বলতে এটা পছন্দ করেন না, কিন্তু তারা, আমি বলেই ফেলছি বলেই ফেলা যাক, আজকে একটু খোলা মনে কথা বলা যাক না। কিন্তু তারা খুব কনসার্ন, তারা খুব চায় যে আমরা তো আমাদের সবাই খুব সুস্থ সবল, এবং আমাদের যারা একটু আমাদের থেকে অন্য রকম, যারা একটু আমাদের থেকে যাকে বলে ডিফারেন্টলি এবলড, মানে তাদের জন্য কিছু করতে। এবং আমি এটা বলতে চাই না যে আমার বাবা মা কে করেছে, তাদের কত করেছে, কার জন্য করেছে, এটা আমি বলতে চাই না। আমার মনে হয় সেই করাটা তখন অনেক ছোট হয়ে যায়। যদি আমি এটা জিততে পারি তাহলে একটাও বেশ আমি চাইবো যে ওদের হাত দিয়ে যদি কিছু শিশুদের জন্য কিছু করা যায়। বাহ, এমন ইচ্ছেকে পূরণ করবার জন্য 3টে প্রশ্ন কিছুই না। এবার ভয় করতে শুরু করলো। এই তোমার প্রথম ইচ্ছেটির জন্য ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা আসছে, তুমি মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তারপর উত্তরটা দাও। চাইলে বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো। দেখা যাক ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। এইবারে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এটি কোন বিখ্যাত প্রতিষ্ঠান। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এটা মণিপুরে শুনেছি একটি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ব্রাঞ্চ আছে, সেটা নয়? কেননা তোমার যদি মনে হয় এই যে আমরা লোগোটা দেখতে পাচ্ছি এটা ন্যাশনাল স্কুল অফ ড্রামার, ওখানে দেখে থেকেছি, তাহলে এটা কিন্তু তুমি অন্য জায়গায়ও দেখবে। হ্যাঁ, না আমার আসলে বিল্ডিংটা দেখে মনে হলো ওটা বোধহয়। ও বাবা, এটাতে তো একটু ভয় হচ্ছে। তুমি যদি চাও বাবা মার সাপোর্ট নিতে পারো, আর যদি মনে করো যে না এখন রাখা থাক, এই প্রশ্নটার পরে আরো 2টো প্রশ্ন আছে, সেই 2টোর ঠিক উত্তর দিতে পারলেই চলবে। ফাইনাল উত্তরটা দিতে চাইছো? দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা। হ্যাঁ, এটা দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা। আমার মনে, আমরা দেখে নি তুমি যেটা উত্তর দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক দিয়েছো, এটা দিল্লিরই ন্যাশনাল স্কুল অফ ড্রামা। আমাদের জন্য ওটা এমন একটা জায়গা, তীর্থস্থান বলতে তীর্থস্থান পারো। তো বটেই, কিন্তু এই একমাত্র প্রতিষ্ঠান যেখানে তুমিও জানো আমিও জানি যে এই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমাদের
অনেকেরই স্বপ্ন পূরণ হয়, অনেকে প্রফেশনাল অ্যাক্টর হওয়ার জন্য ট্রেনিং নেন, ডিরেক্টর হওয়ার জন্য ট্রেনিং নেন, একদমই। এবং একমাত্র ভারতবর্ষে এই প্রতিষ্ঠানেই একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশুনো চলে, এবং তারপরে এখানে অনেকগুলি প্রযোজনা তৈরি করা হয়, এদের একটা রেপার্টরি কোম্পানি আছে, এবং এদের এই ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভেতরে অনেকগুলি মঞ্চ আছে। অনেকগুলি তার মধ্যে অভিমঞ্চ যেটাকে আমরা প্রেসেনিয়াম থিয়েটার বলি, সেটা খুব বিখ্যাত। তার পাশে আরো ওপেন এয়ার থিয়েটার আছে, ওদের একটা সংগ্রহশালা আছে, এবং সর্বোপরি ওখান থেকে অনেক বিখ্যাত মানুষেরা আমাদের সামনে এসেছেন যারা অভিনয় করেন, বিখ্যাত মানুষ। তো থিয়েটারের লোকজনের জন্য এটি তীর্থস্থান তো বটেই। সেই তীর্থস্থানে তুমি প্রথম পুজোটা সেরে ফেলেছো। এখন আমাদের সামনে পড়ে রয়েছে ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা। আমরা একবার দেখে নিই সেটা, মন দিয়ে দেখো। কি চাও কাজল? কিছু বলবে? তুমি কোথায় যাচ্ছ? তুমি আসবে আমার সঙ্গে? তুমি কলকাতায় যাচ্ছ? যদি যাই তুমি আসবে? আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই। বাবা আমায় বকবে না? কেন বলবে কাজল? আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তুমি কে? আমরা একটা ছবি দেখলাম, দৃশ্য দেখলাম, শেষে গিয়ে আমরা একটা প্রশ্নও শুনলাম, তুমি কে? আপাতত আমাদের এটাই প্রশ্ন। বন্ধু। শিওর? মনে গেঁথে গেছে শব্দগুলো? এবং যখন বন্ধু শব্দটা শুনি আমরা, তখন তোমার মুখে শোনা অভিজ্ঞতার সঙ্গে মিল পেয়ে যায়। আমি এই ছবিটা যখনই দেখি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা কিছুতেই চোখের জলটা সামলাতে পারি না। এটা কেন জানি না, মানে বাপির অনেক ছবি দেখেছি আমরা, কিন্তু অপুর সংসার যেন, স্পেশালি শেষ দৃশ্যটা। আমাদের সভ্যতা আমাদের শিখিয়েছে চোখের জলকে সামলাও, এমন কিছু করো না যাতে রসভঙ্গ হয়। কিন্তু আমরা যদি সত্যিই সভ্য হতাম তাহলে কেউই চোখের জল সামলাতাম না, কেননা চোখের জল সামলালে অনেক সত্যি কথা বলা হয় না। তোমার চোখ দিয়ে যে জল গড়িয়ে পড়লো, সেটা আসলে কোথাও সভ্যতাকেই মর্যাদা দিল। সৌমিত্রদা, আপনার কাছে জানতে চাইবো যে এই ছবি করার অভিজ্ঞতা, বা এই যে মানুষজন, এই পরিচালক, এরা তো আপনাদের বোধহয় অন্যভাবে একটা কোথাও ভাষা জোগাতেন, এবং আপনারা সেইগুলো ধারণও করতে পারতেন। মানে সেইটা নিয়ে একটু যদি কিছু বলেন। যেটুকুন বলতে পারি যে কিভাবে আমি ওর সংস্পর্শে এসেছিলাম সেইটুকুন বলতে পারি, সেটা কিন্তু এই ছবি করারই সূত্রে। বলুন না। অর্থাৎ উনি যখন পথের পাঁচালী করেছেন, তার আগেও খুব সত্যি কথা বলছি যে আমি তখন থিয়েটার করতাম খুব, শিশির বাহাদুরীর সঙ্গে ছিল, আমার সংযোগ ছিল, বা ওর থিয়েটার দেখতাম, এবং একটু সিনেমাকে একটু নাকুচু ভঙ্গি দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম নয় এরকম সব ভাবতাম। কিন্তু পথের পাঁচালী দেখে আমাদের সমস্ত মাথাটা ঘুরে গেল, তাহলে ছবি হতে এরকম জায়গায় যেতে পারে। পথের পাঁচালীর পরে উনি অপরাজিতর জন্যে অপু খুঁজছিলেন, বিশেষ করে দ্বিতীয় অপুটি যে কলেজ যায় সেই বয়সে। সেই সময় আমার এক বন্ধু আমার কাছে আসে, তার সঙ্গে ওর এক মানে সহকারী নিত্যানন্দ দত্ত, তারা আমাকে নিয়ে যায় ওর কাছে। এবং আমি ঘরে ঢুকতেই আমাদেরকে তাকে হঠাৎ, ও হো, আপনি যে বড্ড বড় হয়ে গেলেন। আমার এই একটা কথাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এর মধ্যে কত বিশেষত্ব হয়তো বাইরের দিক থেকে কিছু নেই। আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে একজন মানুষ কতখানি নিবিষ্ট হয়ে থাকলে তার কাজের মধ্যে, যে তার ফর্মাল আলাপ পরিচয় হিসেবে আগে ওই কথাটা তার মনে হয়। তাই তো।
সে তার অপু খুঁজে পেল না। এবং তারপর বসতে বললেন, সব কিছু করলেন, বললো আপনি একটু দাঁড়ান তো, আপনি কতটা লম্বা দেখি, আপনি কি করেন। এবং তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে উনি অনেক কথা বলছিলেন আমার সঙ্গে, বা আমি বলবো যে বলাচ্ছিলেন আমাকে দিয়ে। অনেক পরে বুঝতে পেরেছি ওইটি ছিল ওর মানে মানুষকে অ্যাসেস করার রাস্তা। তারা কিরম করে কথা বলে, তার ডিকশন কিরম, তার বাংলাটা কিরকম, তার এমনকি ব্যক্তিত্বটা কিরকম, সব উনি অ্যাসেস করতেন ওইভাবে কথা বলিয়ে বলিয়ে। এরপর চলে গেছে ওই অপরাজিত ছবি, ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার পায়, এবং সেইখানেই উনি বলেন যে আমি তৃতীয় ভাগটা করব। এবং সেইটার সময় আমাকে আবার নানাভাবে বলে টলে পাঠিয়ে আমাকে আবার ডেকে পাঠান। তো আমি যাই, বললাম আপনাকে একটু দরকার লাগবে বোধহয়, আমার আপনার এখনও তো অভিনয়ের শখ আছে তো? আমরা তা তো আছি। এবং সেই সময় তারপরে ডাকেন, যাই হোক, এবং করি। অনেক পরে আমি জানতে পেরেছিলাম যে উনি আমাকে দেখে স্থির করেছিলেন যে উনি তৃতীয় ভাগ করবেন। কেননা তার আগে অবধি ওনার একটা মনে ভয় ছিল যে প্রচলিত এবং প্রতিষ্ঠিত নায়কদের নিয়ে অপু হয় না। তিনি শিক্ষক ছিলেন, কত কি শিখেছি তার কাছে, শুধু যে সিনেমা নয়, জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমার মনে হয় এগুলো সব একসঙ্গে জড়িয়েই থাকে। এবং শেষ পর্যন্ত তারা এসে ওই বন্ধুর মতন হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই তো আমি এগিয়েছিলাম। সেই জন্যই বন্ধু বলতে আমার ভালো লাগে। এবং সেই জন্যই আজকে যখন ওকে জিজ্ঞেস করা হয় তখন ও বন্ধু বলে। হ্যাঁ, এই অপসংসারের এই যে শব্দটা, এটা অমোঘ আমার লাগে। তুমি কে বলার সময় সে যদি বলতো আমি তোমার বাবা, তাহলে সেটা বড্ড খেলো একটা উত্তর হতো, তাই তো? সে শুদ্ধ বলল আমি তোমার বন্ধু। তার মানে ঠিক বলেছি। তবু আমাদের উত্তরটা দেখাটাই আছে দস্তুর, দেখে নি। তুমি কে? তোমার বন্ধু। তুমি আসবে আমার সঙ্গে? কাজল, কাজল, চলে এসো কাজল, চলে এসো, চলে এসো। দাদু বকবে। দাদু জানতে পারবে না, দাদুকে আমি বলবো না। এসো। এই যে উত্তরটা তুমি দিয়েছিলে সেটা ঠিক ভুলের ঊর্ধ্বে একটা উত্তর, সেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আচ্ছা, উনি কি তোমাকে এরকম কাঁধে করে চড়িয়ে ঘুরিয়েছেন কখনো? হ্যাঁ, আমি খুব আহ্লাদে ছিলাম ছোটবেলায়। সে এখনো তো আছো। হ্যাঁ, একটু আছি। তোমার প্রথম ইচ্ছেটা পূরণ করে ফেলেছো, সেই ইচ্ছের জন্য পুরস্কারের বন্দোবস্ত আছে বা সেটাকে ঘটিয়ে তোলার বন্দোবস্ত আছে, সেটা বরং আমরা একটু নেমে গ্রহণ করি। সোহম হালদার। প্রথম যে ইচ্ছে তার ভেতরে একজনের নাম তুমি বলেছো এবং ও আমাদের মাঝখানে আছে। নন্দিনী শ। এটা যদি সৌমিত্রদা ওকে তুলে দেন। শাহনওয়াজ খান। শাহনওয়াজ খান ও স্পেশাল অলিম্পিকে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস। ওর একটা বেসবল সেট দরকার। এরপর ঋত্বিক রাউত। ঋত্বিক রাউতের জন্য একটা ক্রিকেট সেট।
দীপ গুহ ফুটবল সেট, এও স্পেশাল অলিম্পিক্সে যাচ্ছে। স্পেশাল 2015-তে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফুটবল বাপিদা। খেলতে যাচ্ছে ও, এইটা যদি আপনি ওকে তুলে দেন। সায়ন সরকার, সায়নের জন্য সিডি আর বই। कुछ ऐसा करके दिखा खुद खुश हो जाए खुदा তপজ্যোতির জন্য একটা দারুণ ব্যাপার, একটা ড্রাম সেট। उम्मीदें हंसे अब मुश्किल नहीं कुछ भी এরপর শুভজিৎ সাহা, শুভজিতের জন্য একটা পেন্টিং সেট। শঙ্কর নারায়ণ সাহা, ওর জন্য একটা কিবোর্ড। কি পছন্দ তো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে সঞ্জীব পাত্র, ওর জন্য একটা কঙ্গো। যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। আহা আহা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সকলকে বিরতির পর আবারও স্বাগত জানাই। তার কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন পৌলমী। বাংলায় একটা কথা আছে, মন যদি তার মতো হয় তবেই তো সে মনের মতো হয়। তো মনে মনে মিল হচ্ছে এখানে। মিল হচ্ছে এই কারণে, কারণ সৌমিত্রদা রয়েছেন, দীপা বৌদি রয়েছেন এবং পৌলমী তাদের জন্য একটি ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন। ঘটিয়ে ফেলে বিরতির সময় জিজ্ঞেস করেছেন, এটা বোধহয় বাবার মনের মতো হলো। এবার যখন কন্যা বলে বাবার মনের মতো হলো, তখন বোঝা যায় যে কোথাও একটা মনে মনে সংযোগ হলো। আমার কাছে একটা চিঠি আছে যেটাতে নাকি? বাপি এরকম খুব সুন্দর একটা কথা লিখেছিল যে বাপি এখানে কি আছে? হ্যাঁ এখানে আছে, দেখছি, আমি নিয়ে এসেছি এটা। এ আবার কি করে রেখেছি? হ্যাঁ আমি তো না, তোমার এগুলো তো রাখাই উচিত। তোমার সব চিঠি, তোমার সব কবিতা আমি রেখে দিয়েছি। বড় হওয়াটা যেমন ভীষণ মজার, তেমনি খানিকটা দায়িত্বেরও। বড় হলে নিজের ভালো মন্দ নিজেই বুঝতে শিখতে হয়। আর যে আরো বড় হয়, সে নিজের সঙ্গে সঙ্গে আরো অনেকের ভালো মন্দ বুঝতে শেখে। তুমি যে তেমন করেই বড় হবে সে বিশ্বাস আমার তোমার ওপর আছে। আমার কেবল মনে হয় আমার ছেলে মেয়েদের কার টাকা হলো, পয়সা হলো, নাম খ্যাতি কি হলো, তার চাইতে আমি ঢের বেশি সুখী হব যদি দেখি আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তারা অলস নয়, অকর্মণ্য নয়, অগোছালো নয়। তারা মিথ্যে বলে না, খারাপ কাজ করে না। বাইরে চাকচিক্য না করে তারা সত্যি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। তারা অযথা ভয় পায় না, কারণ ভয় পাবার মতো কাজ তারা করে না। তুমি, তোমার দাদা নিশ্চয়ই তেমনি সহজ সরল নির্ভীক সত্যাশ্রয়ী মানুষ হবে, এমন বিশ্বাস আমার আছে। এটা কোন সময় কবে লেখা? 21/9/77 ফলতা থেকে। সে তো অনেকদিন আগে। এটাই আমার কাছে আমার বাবা মা। একমাত্র আশ্রয়, যেখানে আনন্দ আছে, দুঃখ আছে, বেদনা আছে, আর একটা অদ্ভুত সান্ত্বনা আছে। আমি প্রায়শই বলি, যাদের পায়ের কাছে, যাদের কোলের কাছে ঘুমিয়ে পড়তে পারি, তারাই আমার মা বাবা। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথা। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি জানতে চাই? দ্বিতীয়টা হচ্ছে বাপির খুব চশমার ফ্রেমের খুব শখ, নানা রকম চশমার এগুলো বাপির খুব পছন্দ। আর এটার পেছনে একটা গল্প আছে। এটা কিন্তু মানে এটা একটা সংক্রামক ব্যাধি, মানে বাপি যার থেকে এই ইনফেকশনটা পেয়েছে তিনি হচ্ছেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। দ্বিজেন্দারও এরকম দ্বিজেনদা, আচ্ছা। হ্যাঁ, দ্বিজেন্দা বাপিকে খুব ভালোভাবে ইনফেক্ট করেছে এই অসুখটাতে, এবং বাপির ওই চশমা ফ্রেম এই সমস্ত প্রতি খুব বাপির বেশ কিছু নানান ধরনের চশমার নানান ফ্রেম দিতে ধরনের চায়। চশমার ফ্রেম। মেয়ে স্বপ্ন করছে বাবার জন্য অদ্ভুত সব ফ্রেম, যার ভেতর দিয়ে বাবা দেখবেন। সৌমিত্রদা, এই যে ইচ্ছেটা,
এটা একটা অদ্ভুত ইচ্ছে। আমার দিক থেকে খালি মনে হলো যে ও বোধহয় ভয় পাচ্ছে যে বাবার এমন বয়সের দিকে এগোচ্ছে যে এরপর হয়তো চোখে দেখবে না, কানে শুনবে না, কি কি অবস্থা হবে। তার থেকে কয়েকটা চশমার ব্যবস্থা এখন থেকেই করা যায়। দুর্দিনের কথা ভেবে করছি। আমাদের এবারে যে পর্বটা আসছে সেটা সেকেন্ড লেভেল, এই জন্য আমার 3টে প্রশ্ন মজুদ আছে। তার প্রথম প্রশ্নটা কি আছে তোমার দ্বিতীয় ইচ্ছের জন্য সেটা দেখিনি। হ্যাঁ, আমাদের প্রশ্নটি হচ্ছে যে কি তৈরি হচ্ছে। রাবড়ি। মানে যেটা আমরা মিষ্টির গোত্রে ফেলি। খেতে ভালোবাসো রাবড়ি? হ্যাঁ, খুব। বাবাও ভালোবাসেন? হ্যাঁ, বাবা মা। ও, আপনি রাবড়ি ভালোবাসেন খুব? খুবই ভালোবাসি। এই যে সৌমিত্রদা বললেন রাবড়ি খেতে ভালোবাসেন, ধরো এখন একটু রাবড়ি এলো, আমরা সবাই মিলে খেলুম, তখন তোমার মাথাটা খুলে গেল এবং দেখলি না যা ভাবছিলাম তা না, এটা আসলে অমুকটা। করবো এটা? করতেই পারো। ভালোবাসেন? আছে নাকি রাবড়ি টাবড়ি? রাবড়ি খেতে খেতে কি তুমি বুঝে নিতে চাইবে যে তুমি উত্তরটা যেটা দিয়েছো সেটা ঠিক না ভুল, পাল্টাবে? সেটা বিচার করো। যদি ভুল হয় হবে, কারণ আমার মাথায় আর কিছু আসছে না। তাহলে বেশ, দেখে নেওয়া যাক। পৌলমী জানাচ্ছে যে যে পদ্ধতিতে একটা মিষ্টি তৈরি হচ্ছিল তাতে রাবড়ি ছাড়া আর অন্য কোনো কিছু তৈরি হতে পারে না। উত্তরটা ঠিক হলো না ভুল হলো? জীবনে কি পাবো না ভুলেছি রাবড়ি। ইয়ে! এটা একেবারে সঠিক উত্তর। পৌলমী, এবার আমাদের পরের প্রশ্নটা যেটা আছে সেটা কিন্তু সত্যি খুব নজর করতে হবে, শুনতে হবে। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন, এটা পারলেই তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলবে। দেখে নিই আমরা সেটা কি অপেক্ষা করে আছি, দেখা যাক। এই যে বিশেষ তাসটি দেখছেন, এই তাসটি সর্বপ্রথম বিষ্ণুপুরের মল্ল রাজারা চালু করেছিলেন। এই তাসটিকে জার্মানি ভাষাতে গেঞ্জিপাকাট বলা হয়। এটি তৈরি হয় বিষ্ণুপুরেতে। প্রশ্নটা তোমার কাছে চলে গেছে যে এই তাসের নাম কি? তাসের নাম কি? তার ইঙ্গিতও এখানে রয়েছে কিন্তু। এখানে প্রতিটি তাস আলাদা আলাদা এবং সেগুলো একটা বিশেষ কিছুর ছবি। দশাবতারের তাস কি? সাহায্যটা নিলাম, কারণ উনি যখন বললেন, কারণ আমার মাথায় আসছিল না। তাহলে তুমি বাবার থেকে সাহায্য নিচ্ছ? সাহায্য নিচ্ছি। বেশ, তুমি কি বলতে চাইছো সাহায্য নিয়ে? দশাবতারের। দশাবতার তাস। হ্যাঁ, বেশ, দেখা যাক পৌলমীর উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আমাদের এই তাসটির নাম দশাবতার তাস। এই তাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটি হলো 1200 বছরের পুরনো। আর এই দশাবতার তাসের খেলোয়াড় থাকে 5 জন। এই তাসের সংখ্যা মোট 120টি। বিষ্ণুর 10টা অবতার হলো মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ এবং কল্কি। এটি তৈরি হয় বিষ্ণুপুরেতে। বিষ্ণুপুরের শাখারি বাজার মনসাতলাতে একমাত্র ফৌজদার পরিবারই এই তাসটি তৈরি করা হয়। পৌলমী, তোমার দশাবতার তাস উত্তরটা একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ।
আমি জানতাম না এরকম তাস তৈরি হয়, আমার জেনে কি ভালো লাগলো। ভালো লাগলো তো ভীষণ। আমরা নাচি যখন ভরতনাট্যমে, মোহিনীআট্যমে দশাবতারের একটা পদ থাকে আমাদের, কিন্তু সেগুলো তো এরকম এত সুন্দর তাস তৈরি হয় আর বিষ্ণুপুরে আমাদের তৈরি হয়। বিষ্ণুপুরেই তৈরি হয়, আমি জানতামই না। কি অসাধারণ, এটা জেনে খুব ভালো লাগলো। সৌমিত্রদা, আপনার কেমন লাগছে এই যে খেলাধুলো? এটা খুব ভালো। তবে একটা কথা স্বীকার করছি, এই যে দশাবতার তাস, এইটাই কিন্তু আমার মন থেকে অনেক আগে স্মৃতি থেকে চলে গিয়েছিল। আমি আসলে এখন দেখলাম 10টা তাস আর 10টা তো বিষ্ণুর 10 অবতার। তাহলে এটা বিষ্ণুপুরে হচ্ছে 10 অবতার, এটা 10 অবতার তাস হতে পারবে। একেবারে উনি কিন্তু গোয়েন্দার মতো, প্রায় ফেলুদার মতো ঢুকে পড়েছেন। যাই হোক, এই যে আপনি এখন গোয়েন্দা অভিযানে গেলেন এবং উত্তর পারলেন এবং মেয়ে এগিয়ে যাচ্ছে, এখানকার পরিবেশ আমরা সত্যি সত্যি আপনার কাছে জানতে চাই কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে কোন জিনিসটা জানো, এই যে তাসটা দেখানো হলো, এটা দশাবতার বলে তাস বলে শেষ হলো না। তাসগুলো কোথায় হয়, কেমন ভাবে হয়, কারা ব্যবহার করে, কি খেলে, সেটারও একটা ইঙ্গিত দেয়া হলো। মানে এটার খানিকটা এনসাইক্লোপিডিক একটা নলেজকে ট্রান্সফার করা হচ্ছে। খানিকটা আমাদের, মানে বিনয়ের সঙ্গে বলছি, আমাদের চেষ্টাটা তাই। হ্যাঁ, দেখা যাক, তুমি তো সেই স্বপ্ন পূরণ ঘটিয়ে ফেলেছো, এবার সেটা হাতে তুলে দেওয়ার পালা। চলে আসুক চশমার ফ্রেম। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। এবার একটা রিমলেস দেখা যাক। বলো অনেকখানি ঋণ। আমরা প্রায়শই ভাবি যে আমরা যেমন করে দেখে থাকি এমন দেখার পালাই চলবে সারা জীবন। আমাদের দেখা এই যে চশমা নামক সঙ্গীর মধ্যে দিয়ে হয়, সেটা কিরকম একটা চশমার সঙ্গে একটা কিরকম আত্মীয়তা তৈরি হয়, এবং সেই আত্মীয়তার সঙ্গে বই, খবরের কাগজ, এদের কিরকম একটা যোগাযোগ হয়ে যায়। তাই এরকম চশমা পরে, তুমি যে চশমাটা পরেছো, প্রথম কি পড়তে চাও যদি তোমাকে বলি যে মানে বাবা মার সম্পর্কিত? আমাদের জন্মদিনে বাপি আমাদের কখনো কোনো জিনিস কিনে দেয় না, বাজার দোকান থেকে কিছু কিনে দেন না। আমাদের বাপি আমাকে, আমার মাকে, আমার দাদাকে, আমার ছেলে মেয়েকে বাপি সবসময় একটা কবিতা লিখে দেয়। আছে ওরকম কবিতা? হ্যাঁ আছে আমার কাছে কবিতা। এটা কোন ঋতু? এই তো শরৎ এসে বর্ষার উঠোনে পা রেখে বলল, তোমার সময় শেষ, এবার যাও। এভাবেই এক ঋতুর সুন্দর আর এক ঋতুর শোভার জন্য পথে ছেড়ে দেয়। মানুষের সঙ্গে যখন মানুষের বিচ্ছেদ হয়, তখনও তো একজনকে পথ ছেড়ে দিতে হয়। একজনের সব ছেড়ে যাওয়ার উঠোনে আর একজনের সব পাওয়ার ইচ্ছে এসে দাঁড়ায়। চলে যাওয়ার মুহূর্তে জুতোর স্ট্র্যাপ লাগাবার সময় মানুষ একবার ফিরে তাকিয়ে দেখে নেয় কোথায় ছিল ঘর, কোথায় অঙ্গন। তারপর অশ্রুবিন্দু কাউকে দেখতে না দিয়ে বর্ষার ক্ষান্ত বর্ষণ মেঘের মতো সে চলে যায়, যেতেই হয়। যে যায় তার পিঠের ব্যাকপ্যাকে শ্রাবণের বৃষ্টি কি ধরে রাখতে পারল? অন্ধকার পথের বিদ্যুৎ কি রাখা রইল? 7 সমুদ্র 13 নদী অনুভবে ঢেউ তুলতে থাকে, তাও কি পিঠের ব্যাকপ্যাকে রাখতে পারে কেউ? পথেই যাকে চলতে হবে, বিশ্রামের জন্য সে গাছতলায় বসলেও তার চলা থেমে থাকে না। সেখান থেকেই সে দেখতে পায় বর্ষার শেষে শরৎ আছে, নবান্নের দেশ আছে। সে শুনতে পায় শীতের শেষে বসন্তের ঢোল বাজছে। ছেঁড়া জুতো খুলে রেখে আবার সে হাঁটতে শুরু করে। ব্যাকপ্যাকে যেসব ঝগড়া, অশান্তি, অপ্রাপ্তির মনোবেদনা জমেছিল, কখন পথপ্রান্তে অজান্তে সে সব ফেলে দিয়েছে। শুধু ক্ষান্ত বর্ষণ মেঘের মতো যা ভারী হয়ে রইল, তা কি দুঃখহীনের অভিমান? আমাদের বড় হওয়াটা একটু দেখেছি অন্য রকম। আমরা রোজ সন্ধ্যাবেলা বাপি হারমোনিয়াম নিয়ে বসতেন,
বাপিও গলা সারতেন, আমরাও গলা সারতাম। এখন কি সুযোগ পাও এরকম গান গাওয়ার? মা বাবা আছেন, একটা হোক না। একটা বাপির একটা খুব বাপি মা দুজনেরই খুব প্রিয় গান, ওরা প্রায় আমার কাছ থেকে শুনতে চায়। বাহ, সেটাই হোক না। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সাধু সাধু। ছোটবেলা কিন্তু দেখতে পাওয়া যায় মনের ভেতরে, কিন্তু মানুষ দেখতে পায় ছবিতে বা এতে। তোমার কাছে সেসব ভাড়ারে আছে কিছু এখানে? কর্তা ব্যক্তিদের আমি দিয়েছিলাম। তোমার দেখো তো পছন্দ হয় নাকি সেগুলো? ছোটবেলা কিন্তু দেখতে পাওয়া যায় মনের ভেতরে, কিন্তু মানুষ দেখতে পায় ছবিতে বা এতে। তোমার কাছে সেসব ভাড়ারে আছে কিছু এখানে? কর্তা ব্যক্তিদের আমি দিয়েছিলাম। তোমার দেখো তো পছন্দ হয় নাকি সেগুলো? আচ্ছা। ও বাবা, চিনতে পারছেন? কিন্তু কলেজে না স্কুলে। মার এক ঢাল কালো চুল, চুলদার কবেকার অন্ধকার বিদিশার। ওই আমি বাপির কোলে। আমার কাছে ও, আর সামনে আমার ছেলে। ওইটা আমি। এই যে পৌলমী। এটা রেহাল, রেহাল ওখানে পাহাড়ে বাপি। ভারী সুন্দর ছবিটা। এটা নাচের স্কুল থেকে ফিরে রেস্ট নিচ্ছি। দেখেছি আমার ছেলে। দেখেছি শারদ প্রাতে, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি। পছন্দ হলো না ছবিগুলো আবার দেখতে পেয়ে? ভীষণ ভালো লেগেছে। শৈশবে ফিরে যাওয়া যায়, পুরোনো দিনে ফিরে যাওয়া যায়। আমাদের তৃতীয় ইচ্ছেটা কি পৌলমীর কাছে জানতে চাইবো? বাবা মায়ের জন্য। কার জন্য? এটাও একটা মজার, ওই চশমারি মতো মজার। এটাও বাপি সংক্রমিত হয়েছেন দ্বিজেন বাবুর কাছ থেকে। সেটা কি? এবং সেটা আমরা ওনাকে সাজিয়ে গুজিয়ে প্রত্যেক জন্মদিনে মঞ্চেই আমরা এটা ওনাকে সবসময় দিই। সেটা কি জানতে চাই? সেটা মামুনের হচ্ছে ছেলে যখন তখন নিশ্চয়ই পাদুকা। পাদুকা। ও বাহ, এরকম ইচ্ছে খুব একটা নজরে পড়ে না। দারুণ ব্যাপার। বেশ, দেখা যাক। তো তোমাকে এই তৃতীয় পর্বে কিন্তু তিনটে প্রশ্নের ঠিক উত্তর দিতে হবে। আমার এখনই ভয় করছে। দেখতে থাকো। ওরে বাবা। কৃষ্ণনগর বলতেই মনে পড়ে মাটির পুতুল, গোপাল ভাঁড় আর সরভাজা। পুতুল নেবে গো পুতুল। মা দুর্গা থেকে রাধাকৃষ্ণ বা রবীন্দ্রনাথ থেকে গান্ধীজির মূর্তি সবই পাওয়া যায় কৃষ্ণনগরের এই বিশেষ অঞ্চলে। সবে রবি ঠাকুর আছেন মাথায়, ধন্য আমি সেই গরবে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল। পৃথিবী বিখ্যাত এই মাটির মূর্তি তৈরি হয় কৃষ্ণনগরের বিশেষ এক গ্রামে। এই গ্রামটির নাম কি? যদিও সৌমিত্রদা নানান বডি ল্যাঙ্গুয়েজে একটা কিছু জানান দেওয়ার চেষ্টা করছে, তুমি চাইলে সাহায্য নিতেও পারো, আর যদি তুমি জানো তাহলে। আমি জানি না।
তোমার মাটির পুতুল প্রতিমায় ব্যাপারে আগ্রহ আছে। হ্যাঁ কৃষ্ণনগর সেজন্য বিখ্যাত জানো, কিন্তু কৃষ্ণনগরের বিশেষ একটি গ্রাম আমরা প্রায় সেখানকার পুতুলও বলি কখনো কখনো। কৃষ্ণনগরের সঙ্গে তো তোমার একটা যোগাযোগ আছে। হ্যাঁ আমাদের আদি বাড়ি কৃষ্ণনগর, ওখানে। আমার ধারণা সৌমিত্রদার জন্মস্থানও বটে। এই পর্বটা এমন, এখানে প্রথমবারই আটকে গেলেই শেষ খেলা। তাই যদি তুমি না জানো, যদি মনে করো যে সাহায্য নিতে হবে, তাহলে মা বা বাবার কাছ থেকে সাহায্য চাইতে পারো। তুমি জানো সাহায্য নিচ্ছ তুমি? হ্যাঁ নিচ্ছি, কারণ আমি জানি না। নাও সাহায্য নাও। হ্যাঁ ঘূর্ণি। ঘূর্ণি, তাহলে ঘূর্ণি। হ্যাঁ নামটা ভারী সুন্দর। নামটা ভারী সুন্দর। আমরা কি এই উত্তরটা নেব? হ্যাঁ, কারণ আমি তো জানি না। এই ঘূর্ণি নামের গ্রামটা, এটার কথাই আমরা বলতে চাইছিলাম কিনা আমরা সেই উত্তরটা একবার যাচাই করে নিই। দেখা যাক। পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। সৌমিত্রদাকে একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে একবারে ঘূর্ণি বললেন, এই ঘূর্ণির সঙ্গে কৃষ্ণনগরের সঙ্গে আপনার ছোটবেলার সঙ্গে তো একটা সম্পর্ক আছে। আমাদের ছোটবেলা থেকে ঘূর্ণি দিয়ে আমরা মানে ঠাকুর দেবতার যখন পুজোর সময় কিনতে যেতাম, পুতুলও কিনতে যেতাম, বাইরের লোকেরা এলে আত্মীয় স্বজনদের দেখাতে নিয়ে যেতাম। ঘূর্ণি খুবই সেই দিক থেকে, ঘূর্ণির জন্যই কৃষ্ণনগরের একটা পরিচিতিও আছে। কিন্তু এই যে কৃষ্ণনগর সম্পর্কে লোকেরা বলে না যে এটা ভদ্রতাটা কৃষ্ণনগরীয় ভদ্রতা হলো। হ্যাঁ, কৃষ্ণনগরের লোক নাকি খুবই সংস্কৃতি মনস্ক এবং তারা শুদ্ধ উচ্চারণ করতে চান, অথচ কৃষ্ণনগর বলেন বটে, কিন্তু কৃষ্ণনগর বলতেন। তো ওরা যেহেতু কৃষ্ণনগর বলতেন, কৃষ্ণনগর বলে, হ্যাঁ কৃষ্ণনগরও বলে। তো এক ভদ্রলোক কলকাতা থেকে গেছেন, তিনি পড়াশোনা জানা লোক, তিনি নাকি একজন কৃষ্ণনগরের মানুষকে জিজ্ঞেস করেছিলেন এই জায়গাটার নাম কি। তা তিনি তখন বলেছিলেন যে এটা কৃষ্ণনগর। তখন উনি বলেছিলেন না না, আপনি ভুল বললেন, এটা কৃষ্ণনগর। পরিষ্কার করে উচ্চারণ করে বুঝিয়েছিলেন যে আমি শুদ্ধ উচ্চারণ করলাম। তখন নাকি কৃষ্ণনগরের সেই মানুষটি বলেছিলেন, হ্যাঁ এটা ঠিকই বলেছেন, এটা কৃষ্ণনগর, এখানে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এইরকম রসিকতার কথা শুনি। রসিকতার খুব ভীষণ প্রাবল্য ছিল। তবে গোপাল ভাঁড় সত্যি ছিলেন কিনা আজ পর্যন্ত প্রমাণ হয়নি। খুব সম্ভবত ওই রকম বেশ কিছু পারিষদ রাজা কৃষ্ণচন্দ্রের ছিলেন, তাদের থেকে একটা মিথ তৈরি হয়েছিল একজনকে নিয়ে, এরকম হতে পারে। কিন্তু কৃষ্ণনগরের মানুষ স্বভাবত একটু পরিহাস তরল ছিলেন। আমার একটা কাকা বাস কিনলেন, প্রথম কৃষ্ণনগরের বাস। তা আমরা যখনই বাড়ি যেতাম কলকাতা থেকে, তখনই সেই বাসের সামনে বসে যেতাম। আর সে খুব মানে গর্ব সহকারে হেমন্তদা, মানে যিনি চালক, তিনি খুব জোরে জোরে চালাতেন। সেটা চালাতে চালাতে একটা প্রায় রিক্সার ঘাড়ের উপর গিয়ে পড়েছেন। রিক্সাওয়ালা বললেন, চুপ তাকিয়ে খালি বললো, হেমন্তদা মারতে চান তো মারুন, খালি একেবারে শেষ করতে হবে, নইলে জ্বালা জুড়বে না। এরকম একটা দার্শনিক রসিকতা, হ্যাঁ এটা কৃষ্ণনগরই পাওয়া যায়, এখানে কৃষ্ণনগরই পাওয়া যাবে। আমাদের তৃতীয় পর্বের সেকেন্ড কোয়েশ্চেনটা অপেক্ষা করছে। বাবা, আমার এবার সত্যি ভয় করছে। এবারে তুমি একা। হ্যাঁ এবার ভয় করছে। এবার তোমার একলা পথ চলা। থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নি। चेन्नई, मद्रास, कैलकाटा और कानपुर से आता है। ये कंपोनेंट्स को जोड़ेंगे। बेसिकली जो छोटे छोटे कंपोनेंट्स होते हैं, आगे का पीछे का सब मिला के एक कपड़ा तैयार होता है, पूरा बेसिक। একটা কিছু তৈরি করার পদ্ধতি দেখানো হলো, জিজ্ঞেস করা হচ্ছে কি তৈরি হচ্ছে। আমরা এটুকু বুঝলাম বেশ, কিন্তু কিছু কিছু গঠনও আমরা দেখেছি।
যার থেকে আন্দাজ করা যেতে পারে যে কি হচ্ছিল? ব্যাগ। ওয়ালেট। এরপরে তুমি বলো কোন উত্তরটা নেবে। জুতো। তিনটে শব্দ তুমি উচ্চারণ করেছো, কোনটা তুমি নিতে চাও? জুতোই তাহলে হবে। আমি ঠিক দেখা যাক যে তোমার ইচ্ছেটাও বাবার জন্য একজোড়া পাদুকা, হ্যাঁ, এবং এখানে তুমি বলছো জুতো। ওইটার হাত ধরে যে জুতো। আমরা দেখিনি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, খেলাটা আর চলবে না এখানেই থেমে যাবে, দেখা যাক। এটা একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। এইবারে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে থার্ড লেভেলের লাস্ট কোয়েশ্চেন, দেখা যাক। ক্যাপ্টেন স্পার্কের মতো একজন লোক থাকতে বাড়ি থেকে গণেশটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? এটা কি ভালো হলো? ওটা একজন দাদার কাছে আছে। কোথায় দেখা যায়? আজকের পর্বটি বিশেষ, আগেও বলেছি, তার কারণ আজ যারা আমাদের সঙ্গে দাদাগিরি খেলবে তারা সরস্বতীর বরপুত্র এবং বরকন্যা। বাংলা তথা ভারত এবং কেউ আন্তর্জাতিক ক্ষেত্রেও সমান জনপ্রিয়। I was so upset when he kicked the bucket. I had no choice but to drown my sorrows. When I woke up in the morning, it was gone. I'd forgotten it all. Everything? Every last one. Well, is there somebody else in your family? Maybe they would know. I am the last of the Haddocks. তিনটে দৃশ্য থেকে একটি চরিত্রের কথা ভাবতে হবে যা এই তিনটে দৃশ্যের সঙ্গেই সম্পর্কিত। তুমি উত্তরটা পেয়ে গেছো। আমি চাই তুমি ঠিকটাই বলো, সেই কারণে আমি তোমাকে ছটফট করতে বারণ করব, কারণ তুমি এখন ভেবে উত্তর দাও, বিবেচনা করো। এটা জানি। জানো? হ্যাঁ। তাহলে বলে ফেলো। ক্যাপ্টেন। তাই তো? একদম। একটু বোঝাতে হবে। ক্যাপ্টেন হ্যাডক, ও বললো ক্যাপ্টেন স্পার্ক, আর আমাদের দাদা ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। দাদা যে সরস্বতীর বরপুত্র বরকন্যা বলল সেটা তুমি এড়িয়ে গেলে। আজ যারা আমাদের সঙ্গে দাদাগিরি খেলবে তারা সরস্বতীর বরপুত্র এবং বরকন্যা। ক্যাপ্টেন হ্যাডক আর এখানে তো ক্যাপ্টেন স্পার্ক, আর আই উইল গো উইথ ক্যাপ্টেন। তিনটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত চরিত্রটি বা শব্দটি হচ্ছে ক্যাপ্টেন। আমরা উত্তরটা নিলাম, আমরা দেখে নিই আমরা পরের পর্বে যাওয়ার যোগ্য হলাম নাকি এখানেই আটকে গেলাম, দেখা যাক। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন, ক্যাপ্টেন হ্যাডক টিনটিনের বন্ধু ক্যাপ্টেন স্পার্ক। সেই সঙ্গে তুমি অর্জন করেছো তোমার বাবার জন্য পাদুকা। বেশ, দেখা যাক সেটা কেমন। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময়।
জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আমি জিজ্ঞেস করবো তোমাকে, তোমার স্কুল কলেজের যে বন্ধুদের তুমি পেয়ে এসেছো এতদিন, তোমার বাবা কি তার চেয়েও বেশি দায়িত্ব পালন করে যান না বন্ধু হিসেবে? হ্যাঁ, একদমই তাই। আমার মনে আছে আমার ছোটবেলায় যখন বড় হচ্ছে, ওই বয়স সন্ধির বয়সটা, তখন মন খারাপ হলে বা মন কেমন করলে বাপি আমাকে নিয়ে যেত, গাড়ি চালিয়ে একটা ড্রাইভে নিয়ে যেত, আমাকে গঙ্গার ধারে ভুট্টা খাওয়াতো, বা আমার মার সঙ্গে বসে আমি অনেক গল্প করতাম কেন মন খারাপ লাগছে বা কি করছে। আমার মনে আছে আমার মা আমায় নাচের স্কুল থেকে নিতে আসতো, থাঙ্কামানি কুট্টির ওখান থেকে, আর মা আর আমি, আমার এখনো মানে সেটা আমার কাছে আমার সব থেকে দামি স্মৃতিগুলোর মধ্যে একটা, যে আমি আর মা নাচের স্কুলের পর আমরা হেঁটে হেঁটে আমার মাসির বাড়ি যেতাম, কত কথা হতো আমাদের। এই বন্ধুত্ব আমি চেষ্টা করেছি, তাই আমার মা বাবার কাছ থেকেই শিখে আমার ছেলে মেয়েরও বন্ধু হওয়ার চেষ্টা করেছি, কারণ আমার মনে হয়েছে যে এই প্রাপ্তিটা সব থেকে বেশি দামি বোধহয়। আমি অন্তত চিরকালই ভীষণ ব্যস্ত, সময়ের অভাব ছিল আমার, তার জন্য হয়তো ভেতর ভেতর একটা মনে একটা গিল্টও থাকতো যে আমি কি যথেষ্ট সময় দিতে পারছি আমার বাড়ির জন্যে, আমার ছেলে মেয়ের জন্যে। আমি একটা জিনিস গোড়ার থেকে আমার বাড়িতে এটি মানে প্রচলন করার চেষ্টা করেছি, যেটা আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে এই বন্ধুত্বের সম্পর্কগুলো। ওর কাছে আমি দেখেছি যে ওর সব থেকে ছোটোবেলাকার স্মৃতি যা আমার যে কটা আছে, তার মধ্যে কতগুলো তো অখাদ্য খাওয়ার স্মৃতি, ও বরফ বড়ি খুব আজে বাজে যেখানে সেখানে ফুচকা থেকে আরম্ভ করে যা কিছু খেয়ে বেড়াতো, সেটার জন্য ওর মা খুব চিন্তিত হতো, বকতো ওকে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি দেখেছি সব থেকে ছোট তখন কোনো রকম করে হাঁটতে পারে, তখন থেকে ওর মা ওকে তার দিন তাতে তিনটা গীতা, তাতে দিন তাতে তিনটা করে ওকে নাচের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছি। এইতে আমার এই ছবিটা সত্যি কথা বলতে কি, যে আমাকে যে কত আশ্বস্ত করতো যে তাহলে একটা কোনো আমি চাইনি আমার ছেলেমেয়েরা খুব সাকসেসফুল মানুষ হোক, খুব বড় বড় কাজকর্ম করুক, প্রচুর পয়সা রোজগার করুক, তেমন করে নিজের জীবনও ভাবিনি, তাদেরটাও কিন্তু আমি ভাবিনি, কারণ আমি নিজের সম্বন্ধে যা ভাবি ওদের সম্বন্ধে তো তাই ভাবতে পারি, তার বেশি ভাবার ক্ষমতা আমার নেই। সেইখানে যখন দেখতাম যে একটা শিল্পকর্মের দিকে এগোচ্ছে, এই দিক থেকে ছোট থেকে নাচতো, সেটা মার প্রেরণাতে। ওর মা কিন্তু নাচতেন ওর কম বয়সে, তো আমাদের সকলেরই ভেতর তো একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা থেকে যায়, যা হবার হয়নি, তা সেটা যদি পরে হয়, পরে যদি পরবর্তী প্রজন্মের মধ্যে হয়, ওর মা হয়তো সেই ভেবে করতেন। কিন্তু আমার পৌলমী সম্বন্ধে স্মৃতিটা ওইটি সব থেকে আগের স্মৃতি। আজকের জন্য শেষ ইচ্ছেটা বাবা মার জন্য বা কার জন্য তুমি যদি জানাও, তাহলে আমরা জানতে পারি। শেষ ইচ্ছেটা হলো যে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি কিন্তু হয়ে উঠছে না, যে আমরা সবাই মিলে নর্থ বেঙ্গলের জঙ্গলে ট্রিপ করতে যেতে চাই, সবাই মিলে একটা ছুটি কাটাতে যেতে চাই ডুয়ার্সে। সত্যি ডুয়ার্স পুরো না, যত দেখো কখনো পুরো হয় না, কিন্তু তার জন্য তিনটে ভয়ঙ্কর প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মুখোমুখি হতে। হ্যাঁ, একটা ফিল্ম ক্লিপ দেখাবো, এটা খুব মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, চরিত্ররা কি কথা বলছে, তাছাড়াও আশেপাশে সর্বত্র ঠিক আছে কি লুকিয়ে আছে, খোলা মনে দেখো, কিন্তু সবটাই দেখো। দেখা যাক আমাদের চতুর্থ পর্ব বা ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা তোমার জন্য কি অপেক্ষা করে আছে। আফটার সার্জারি তুমি পোস্ট অফ পেশেন্টকে কতক্ষণ ওয়াচ করেছিলে? স্যার প্রায় ঘন্টাখানেক। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট হাফ অ্যান আওয়ার, কিন্তু পেশেন্টকে কেবিনে না পাঠানো পর্যন্ত তোমার তো থাকা কর্তব্য। পেশেন্টের কন্ডিশন খারাপ এই খবরটা তুমি কখন পেয়েছিলে? অ্যারাউন্ড 3:30।
পেশেন্টের বাড়ির লোকেরা বলছে 4:30। এইচআর বলছে বারবার তোমাকে খবর দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ স্যার, আমার গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল, তো তাই ট্যাক্সি করে আসতে পারতে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই 3 ঘন্টা সময়টা কতটা ভাইটাল। স্যার, আমি কোনো ত্রুটি করিনি স্যার। পেশেন্টের ক্রাইসিসের প্রত্যেকটা স্টেজে আমি অক্ষরে অক্ষরে মেডিকেল রুল ফলো করেছি। রুল বলে কিছু নেই কিংসুক। আমরা ছবি দেখলাম, কথা শুনলাম, ওরা কোথায় বসেছিল? একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে। কিসের উপর বসেছিল? সোফা। সামনে কি ছিল? টেবিল। টেবিলের উপর কি ছিল? কাগজপত্র, খাবার। বইও ছিল? বই। কি বই? সেইটাই কি প্রশ্ন? হ্যাঁ। টপ শটে বইটাকে দেখাও যাচ্ছিল, বোঝাও যাচ্ছিল। যিনি প্রবীণ মানুষ তার বাড়ি, এবং তিনি যা কথা বলছিলেন, যেভাবে জীবনযাপন, চিকিৎসা ইত্যাদি নিয়ে কথা বলছিলেন, তাতে ওনার সঙ্গে যায় এরকম একটা বই। আবার বেমানানো হতে পারে, কিন্তু যায়। আমি একটা গেস করতে পারি। একজন মানুষের ছবি ছিল বইটার উপর। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমার মনে হচ্ছে যে কনভারসেশনটা হলো দুজনের মধ্যে, তার মধ্যে একটা খুব গভীর একটা, আমি ছবিটা আগে দেখেছি, গভীর একটা ফিলসফিও তো কাজ করছে যে তুমি মানুষের সেবায় কেন আসনি, তা দেরি করলে কেন। তো সেই দিক থেকেও আমি এই প্রশ্ন এইটা বলবো। রামকৃষ্ণ কথামৃত বলছো, ঠাকুর বলেছেন যত মত তত পথ, যত উত্তর তত ভুল ঠিক। না, আমি এটাতে যদি ভুল হয় তো ভুল হবে, কিন্তু বেশ এটাতেই আমরা দেখে নিই তুমি যেটা উত্তর দিলে কথামৃত, সেটা ঠিক হলো না ভুল হলো। পেশেন্টের কন্ডিশন খারাপ, এই খবরটা তুমি কখন পেয়েছো? উত্তরটা তুমি একেবারে ঠিক দিয়েছো। তাহলে আমাদের চতুর্থ পর্বের দ্বিতীয় প্রশ্নটা, সেকেন্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে 4th লেভেলের, সেটা একবার দেখে নিই। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাও সেতুং, ডন ব্র্যাডম্যান। না না না, বলছি রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন, মাও সেতুং। যাবি কোথায়? বুঝতে হবে। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার আউট, মাও সেতুং, ডন ব্র্যাডম্যান আউট, আউট, রানী রাসমণি। লড়ে যা সঞ্জয়, লড়ে যা। না না, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার আউট, মাও সেতুং, মাও সেতুং। আপনি যেন কি বললেন, কি বললেন? এরপর কোন বিখ্যাত মানুষের নাম ছিল? রানী রাসমণি। ঠিক এরপরেই কি শুনেছো? রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাও সেতুং, ডন ব্র্যাডম্যান। বিশ্ববিখ্যাত মানুষ, এবং এই মুহূর্তে তার সঙ্গে কোথাও আমরা যোগাযোগের মধ্যে রয়েছি এই সময়টা।
সৌমিত্র দাদা মাথা নাড়ছেন, কিন্তু ওনার উপায় নেই তোমাকে সাহায্য করার। তুমি তোমার প্রথম ইচ্ছের কাছে যদি ফিরে যাও, তাহলে সেই মানুষটির সঙ্গে কোথাও একটা প্রথম ইচ্ছে যে ঘটালাম আমরা, কোথাও একটা যোগাযোগ হলো, তার কারণ কিছু আমরা পেলাম, কিছু দেখলাম, এবং তোমার বাবা কিছু করলেন। প্রথম ইচ্ছের কাছে যদি ফিরে যাও, তাহলে সেই মানুষটির সঙ্গে কোথাও একটা প্রথম ইচ্ছে যে ঘটালাম আমরা, কোথাও একটা যোগাযোগ হলো, তার কারণ কিছু আমরা পেলাম, কিছু দেখলাম, এবং তোমার বাবা কিছু করলেন। ব্র্যাডম্যান। আমরা দেখে নেব বলটা শেষমেশ কোথায় গেল, অর্থাৎ তুমি ঠিক উত্তর দিলে না ভুল উত্তর দিলে। ডন ব্র্যাডম্যান। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাও সেতুং, ডন ব্র্যাডম্যান। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তোমার সামনে আর একটা প্রশ্ন পড়ে আছে, সেই একটা প্রশ্নের ঠিক উত্তর দিলেই তোমার চতুর্থ ইচ্ছেটা পূরণ হবে। শুধু তাই না, আজকে সবকটা ইচ্ছের সফল রূপায়ণ দেখে তুমি তোমার বাড়ি ফিরবে। থার্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নি। তসরের তৈরি শাড়ির উপর কাঠের ব্লক দিয়ে বাঁকুড়ার ঘোড়া এবং অন্যান্য পুরনো শিলালিপির ছবি দিয়ে তৈরি হয় এই শাড়ি। শাড়ির সুতো তৈরির জন্য তসরের গুটি আসে ব্যাঙ্গালোর এবং মালদা থেকে। শাড়ির থান তৈরি হয় বাঁকুড়ার সোনামুখী ও পাত্রসায়র নামক অঞ্চলে। তসরের উপর ব্লক প্রিন্টের এই শাড়ির নামের সাথে অন্য একটি ঐতিহাসিক জায়গার নাম জড়িত। যে শাড়িটি তৈরি করা হচ্ছিল, বিবরণও দেওয়া হলো, দেখানো হলো, এই শাড়ির নাম কি? এটা সিল্ক। বিষ্ণুপুরী। আজকে যেখানেই যাই বিষ্ণুপুর আমাদের তাড়া করেছে। আমি কি এই উত্তরটাই নেব? বিষ্ণুপুরী সিল্ক। পৌলমী বলছে এটা বিষ্ণুপুর সিল্ক। যদি এই প্রশ্নের উত্তরটা ঠিক হয় তাহলে আমরা ওর স্বপ্ন পূরণ করতে পারবো। যদি ভুল হয় খেলাটা আটকে গেল, একেবারে ঘাটে এসে নৌকা ভিড়ল না। এখন দেখে নেব আদতে এই শাড়ির নাম কি, দেখা যাক। তুমি নানান চড়াই উতরাই পেরিয়ে শেষমেশ একেবারে ঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ।
তোমার সমস্ত স্বপ্ন পূরণ করেছো এবং শেষ স্বপ্ন বা ইচ্ছে পূরণ যেটা করেছো সেটা আমরা দেখতে চাই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। এছাড়া পৌলমী, মায়ের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই হ্যাপি প্যারেন্টস ডে। এই মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে, তোমরা যদি কোনো স্বপ্নের সফরে যেতে চাও এরা তোমাদের সাহায্য করবে। আমার তরফ থেকে একটা অ্যালবাম, এই সব ছবিগুলো যেগুলো আমরা দেখছিলাম সেগুলো এইখানে আছে সব ধরা। আপনি গান শুনতে ভালোবাসেন, তাই একটা ওই সিডির সংগ্রহ হাজির করেছি, সেটা যদি আপনি নেন। এখানে অনেকগুলো আছে, এই সব কিছু আছে, তুমি তুলে দাও। আচ্ছা, আমরা শুনছি বাচ্চারা কিছু সৌমিত্রদাকে, দীপা বৌদিকে দিতে চায়, ওদের কাছে আসতে চায়। তোমরা চলে এসো যারা যারা এখানে আসতে চাও। আজকে খুবই অদ্ভুত, মানে সাধারণভাবে এরকম কিছু কিছু ধরনের অনুষ্ঠানে তো আমাদের যেতে হয়, গিয়েছি, কিন্তু কোনো জায়গায় এরকম মর্মস্পর্শী একটা পরিবেশ পাইনি, এরকমভাবে নিজেদের মন উদ্বেলিত হয়ে ওঠে। আপনি কি বলবেন পৌলমী, যে এই যে সব অর্জন করলো আপনার জন্য? প্রশ্ন, তারপরে এই বাচ্চাদের প্রাইজ দেওয়া, সব নিয়ে আমার ভীষণ ভালো লাগলো। পৌলমী এরকম হাসলি আমার খুশি। কি অসাধারণ! মা যখন বলেন যে পৌলমী, আমার মেয়েটা হাসলেই আমার সমস্ত ইচ্ছে পূরণ হয়, স্বপ্ন পূরণ হয়, তখন আসলে একটা গণ্ডি সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে বাবা মা সন্তান, আর এদের সম্পর্কের মধ্যে কোনো দেনা পাওনা নেই, শুধু একটাই আছে, আনন্দ, হাসি আর উদযাপন। ভালো থাকবেন, আমরা আবার ফিরে আসবো বৃহস্পতি থেকে শনি হ্যাপি প্যারেন্টস ডেতে।